করেছি বাংলার এই সংস্কৃতি, এই কবি গান। এই কবি গান করতে গেলে কোনো গৃহ শিক্ষক বা গুরুদেবের কাছে গেলে তার নির্দেশ মতে, তার আদেশ মতে এই মাইকা বন্দনা কিংবা মান্ত্রিকা বন্দনা করে থাকি। আমার যিনি প্রতিদ্বন্দ্বী, আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় যিনি অম্বিকা সাহা, কবির প্রথম আসরে প্রথম বাসরে দণ্ডায়মান হয়ে তিনিও মাতৃকা বন্দনায় ভর্তি হলেন। আমিও একটা বন্দনায় ভর্তি হয়েছি, কি জগৎ পিতা জগৎপতি। আমাদের জগৎ পিতাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই গোবিন্দের কাছে আমার প্রার্থনা, হে গোবিন্দ আমার এ জন্ম গেল বৃথা। আচ্ছা বলুন, আমরা মানুষ হয়ে এসেছি কেন? আমরা তো মানুষ। মহাজন কলম দিলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত জীব হচ্ছে মানুষ। 84 লক্ষ জনে ভ্রমণ করবার পরেই পাই মানব জন্ম। শুধু খাওয়া ঘুমা সন্তান জন্ম দিয়ে চলে যাবার কাজ, সেই জন্য মানব জন্ম দিয়েছেন। কোন এক মহাজন তার লেখনী দ্বারা প্রকাশ করে দিয়েছেন কেন আমরা এলাম। কৃষ্ণ ভজনের তরে সংসারে আইল। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমরা এলাম কেন? কৃষ্ণ ভজনের তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। বৃক্ষ মানে কি? গাছ। গাছ তার ইচ্ছা শক্তি থাকলেও চলতে পারে না। আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করলেন গাছেরও প্রাণ আছে, কিন্তু গাছ অন্য জায়গায় যেতে পারে না। মানুষ তদ্রূপ গাছের মতো হয়ে যায়। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপী পক্ষ এসে তাহে বাসা করে। আমরা সময় পাই না। আমার এ জন্ম গেল বৃথা কেন? যেদিন মায়ের গর্ভে ছিলাম ঊর্ধ্ব পথে হেঁটে মুন্ডে, সেদিন জগৎপতিকে কথা দিয়েছিলাম, হে ভগবান তুমি মাতৃগর্ভ যাতনা হইতে মুক্তি দাও, মর্তে গিয়ে তোমার ভজন সাধন করব। তিনি দয়াময়, তিনি কৃপাময়, তিনি প্রেমময়। তিনি কৃপা করে আমার জন্ম দিলেন। এই জন্মদ্বীপে আমি জন্ম নিলাম, মায়া এসে আমায় গ্রাস করে নিল। বাল্য কাল গেল খেলাধুলায়, যৌবন কাল গেল রসের বেলায়, বার্ধক্য কাল এলো তারা বলা হরি বলার আমার সময় নাই, সময় নাই, সময় নাই। সেই জন্য বললাম আমার এ জন্ম গেল বৃথা। ওই আমি আসিলাম যে কাজে, সে কাজে না আজকে কবি হচ্ছে, এর আগে কীর্তন হয়ে গেছেন এখানে। ধরুন কোন মা কীর্তন শুনবো বলে সকালবেলায় তাড়াতাড়ি ওটা মারুল ছন্দ দিচ্ছে। আপনারা কি বলেন? আমরা মারুলি বলি বাবা। আপনাদের কোনো নাম আছে নাকি আলাদা? এখন ভাবছে ভালো বৌমা এনেছি, কলিযুগের বৌমা, শিক্ষিত বৌমা, শাশুড়ি হয়তো কীর্তন শুনতে যাবে বলে শাশুড়ি ভাবছে যে আমার বৌমা প্রেসার কুকারে মটর সিদ্ধ করতে দিয়েছে, মটর কলায় ঘুগনি করে দেবে, খাবো, খেয়ে যাবো কীর্তন শুনতে। শাশুড়ি মা তাড়াতাড়ি মারুলে দিচ্ছে, এদিকে প্রেসার কুকার সিটি পড়ছে করে। অনেকক্ষণ হয়ে গেল, 2-3বার সিটি পড়ে গেল। শাশুড়ি মাদের কি ব্যাপার, বৌমাকে ঘরে নাই। ছুটে গিয়ে দেখছে কোথায় রান্না করে প্রেসার কুকার, কোথায় গ্যাস, কিছুই নাই, ওভেনও নাই। হ্যাঁ, ও বৌমা যে ঘরে সে ঘরে গিয়েছে। যে বৌমা আমার সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হিমানি, গাবানি, ঠোঁট পালিশ, মুখ পালিশ নিচে করছে। শেষে করছে কি একটা বডি স্প্রে। শাশুড়ি ভাবছে প্রেসার কুকার সিটি পড়ছে, এদিকে বৌমা বডি স্প্রে। সেজন্য বলছি ওই আমি আসিলাম যে কাজে, সে কাজে না আমি অভিনেতা। আমার
ওরে পরমার্থ ভুলে অর্থেরই অন্বেষণ দেশে দেশে করে বেড়াই সর্বক্ষণ। পরমার্থ ভুলে অর্থের অন্বেষণ। দেখুন, লোকে বলে, যারা জ্ঞানের কথা বলে, যারা জ্ঞান দিয়ে বেড়ায়, তাদেরই জ্ঞান থাকে না, নাকি বলুন? অনেকে বলে না। আমি পরের কথা বলবো না, আমি নিজের কথাই বলি। অর্থ কি আর পরমার্থ কি? অর্থ মানে টাকা, নাকি বলুন? আর পরমার্থ কি? স্বয়ং গোবিন্দ। আমি জানি জেনে শুনে এই কাল পেটের জন্য আপনাদের দেশে দেশে ঘুরে বেড়ায়, দেখে বলুন, এই কবি গান করে বেড়াচ্ছি, এত দেশ ঘুরে বেড়ায়, এই গোলাটা বোঝাই হয় না নাকি? মা হরিব হরিব, এই গোলাকে পূরণ করবার জন্য আমাকে দেশ বিদেশে শুকনো কাঠের ঢোল আর মুখের বোল নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াতে হয়। করছে কি? পরমার্থ ভুলে অর্থের অন্বেষণ দেশে দেশে করে বেড়ায় সর্বক্ষণ। সাধু গুরু ব্রাহ্মণ পেয়েও দর্শন, সাধু গুরু ব্রাহ্মণ পেয়ে দর্শন। ও বাবা, আসতে হারমোনিয়াম আসতে। যেদিন মায়ের গর্ভে ছিলাম, সেদিন এই গর্ভের মাথা ছিল নিচের দিকে আর পা ছিল উপরের দিকে, জায়গা ছিল উল্টো। আর আমি যে সোজা দেশে এলাম, সোজা হয়ে দাঁড়ালাম, তার কর্মগুলো হয়ে গেল উল্টো। না কেন? সাধু গুরু বৈষ্ণব পিতা মাতা দাদুকে দেখে এক দণ্ডের জন্য এই মাথাটা আমরা নিচু করতে পারি। কি বলুন? একটু কাল পিছিয়ে যান, স্কুলে মাস্টার মশাই তাদের কলিযুগের মান সম্মানী নেই আছে। মাস্টার মশাই যাচ্ছে, কোন ছাত্র সাইকেল করে যাচ্ছে, মাস্টারকে দেখলে আগে নেমে প্রণাম করতে। কি এখন আছে? এখন নাই। ধরুন কোন এখন বর্তমান বেকার ছেলের শেষ নাই, এমএ পাস, বিএ পাস, ডিগ্রি লাভ করেছে, তাদের ডিগ্রি বেড়েছে, ডিগ্রিটা বেড়েছে, কিন্তু জ্ঞান বাড়েনি। কেন? হাতে সিগারেট নিয়েছে, আগুন নাই। দাদুকে বলছো, দাদু আগুনটা দাও না, শিকার ধরায়, নাকি বলুন? আর এক এক যুগের মানুষ যারা টাকা বাবা যাকে দাদুকে দেখে ভয় করতো, নাকি সিগারেট থেকে লুকাতো। খুব চিন্তা করুন, আমি সোজা দেশে এসে আমার কর্মগুলি হয়ে গেল উল্টো। সেই জন্য বলছি, সাধু গুরু ব্রাহ্মণ পেয়েও দর্শন, সাধু গুরু ব্রাহ্মণ পেয়ে দর্শন। আমারে জন্মে গেল বিতা আমার। ঠিক এই ভাবের মোহনায় দাঁড়িয়ে কোনো এক ভক্ত বলছেন, তাহলে কি আমাদের মানব জন্ম বৃথা যাবে? আমাদেরকে আসা যাওয়া সার হবে? মানুষের মধ্যে উত্তম মানুষ আছে, মুক্ত মানুষ আছে, তারা সাধু মহাপুরুষ। কে? তুলসীদাস বললেন, বাবারে মুক্তি আছে কি করে? ঔষধটা কি? এই কলিযুগে একমাত্র ঔষধ হরিনাম। কৃষ্ণ ভজন বিনা করে মনুয়া আখের মুখামে पास पाएगी। मुट्ठी बांधकर दुनिया में आई थी और हाथ पर सरकर दुनिया से जाएगी। তুলসীদাস তিনি বললেন, আমরা যখন এসেছি ধনী কিংবা গরিব যে গর্ভে আসি না কেন, ছেলে কিংবা মেয়ে মুঠো বেঁধে আসি কেন? ভগবানের দেওয়া একাতে রুজি আর একাতে পরমায়ু থাকে। এই রুজি আর পরমায়ু যতদিন থাকবে, বোম মারুক গুলি মারুক আমি মরবো না। কেন? সেই পরম কারণিক ভগবানের দেওয়া আমার আয়ু আসে। ক্ষণিকের জন্য হসপিটালে ভর্তি হয়ে থাকবো, আবার ফিরে আসবো। ভগবান বলেন, বাবারে যে বস্তু দিলাম যেন সেই বস্তু নিয়ে ফিরে এসো। ও বাবা আমরা পারি।
আসি মুঠো বেঁধে আর যায় মুঠো ছেড়ে দিয়ে। সেই জন্য মহাজন বললেন মুঠি বাঁধকার দুনিয়া में आए थी আর হাত তো সারকা দুনিয়া से जाएगी। তাহলে মুক্তি পাবো কি করে? একমাত্র মুক্তির উপায় কৃষ্ণ ভজন কিনা ওরে বাবা আখের মুকামে পাস্তায় গিয়ে একবার বাহু করে ভক্তগণে তাই গৌরবানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পরিণামের উপায় একমাত্র হরি নাম এ মুক্তি থাকিতে সে নাম না করিলাম। পরিণামের উপায় একমাত্র হরি নাম এ মুক্তি থাকিতে সে নাম না করিলাম। সংসার মোহ মায়ায় জড়িয়ে পড়িলাম সংসার মোহ মায়ায় জড়িয়া পড়িলাম। বাবা কানে না শুনিলাম ভাগবত আমারে জনমে কেন বেকার, আমারে জনমে কেন বেকার, আমারে জনমে কেন বেকার, আমারে জনমে কেন বেকার, আমার দয়া আমি তাই তোমারে ডাকি হে আহাই মরি মরি তাই তোমারে ডাকি হে। জননী জঠরে যেদিন আমি ছিলাম দয়া আমি সেই দিন তোমার দেখা পেয়েছিলাম দয়াময়। সেদিন করো জোরে দয়ালে তোমারে কত দেখেছিলাম। আজ করুণ স্বরেতে সেদিন কত যে কাঁদিলাম। ওগো তারপরে জন্মে আমি হইলাম ভূমিষ্ঠ, আমার বায়ুর সঙ্গে দেহের মধ্যে হলো মায়া প্রবিষ্ট। ওগো বাল্যকালে বাল্যলীলা খেলতাম ধুলা খেলা, আজ খেলিতে খেলিতেই আমার অনেক হলো বেলা। ওরে কাল ক্রমে যৌবনতে পদার্পণ করি, আমার মা বাবা তাই এনে দিল এক পরের নাচ। তার সঙ্গে দিন চলে যায় আমার রঙ রসে, আমার গোলার ধানেতে তখন লেগে গেল বেশি। তাই বলি মাই ও ভবানী ভবানী ওই রাঙা চরণে আমি বড় দুর্গমে পড়েছি, দুর্গে ডাকি সেই কারণে। ওগো মানব দেহ ধারণ করে ভবের মাঝে এলাম, আজ ভজিব বলিয়া চরণ ভজিতে নারিলাম। কি হবে মা মম দিল মা অসংকরি, আজ 84 জনের লক্ষ্য কেবল ঘুরি ফিরি। ওগো বড় কৃপা করে আজকে পেয়েছিলাম দেহরূপা জমি, ফসল ফলাতে পারি কি করি মায়ামি। চাষ করে দিয়েছিলাম আর দিয়েছি সে, রোপণ করেছিলাম তাদের দূরত্ব বীজ, রেখেছিলাম যত্নে 12 মাস, মিলিয়ে দিলাম আপরূপের
আসরেতে দাঁড়াইলাম মরি মরি রে লয়ে আমি জগতা আসর বাজে দাঁড়াইলা আসরেতে দাঁড়াইলাম মরি মরি রে লয়ে আমি জগতা আসর বাজে দাঁড়াইলা ও যা করো মায় ও মায় ও শঙ্করী চাকর বায়ো বাচন করি চাকর বায়ো সব করি আমি তোমার নামে ভাষায় কাব্য করি তোমার নামে ভাষা কাব্য করি তোমার নামে ভাষায় কাব্য করি আমি তোমার নামে ভাষা কাব্য করি দেখো জননী তোমরা না করি তোমার নামে ভাষা কাব্য করি সেখানে পুরো জগতে করি তোমার নামে মাননীয় সতী সমাজ যখন গণদেবতা আসনে অধিষ্ঠান হয়ে যায় তখন আর দ্বিতীয় পাল্লাদারকে বেশি লেকচার বেশি পাঁচালি না করি ছড়া না করি আপনাদের দেহ বিষয়কে লক্ষ্য করে সেই বিষয়কে ধরে গান করাই শ্রেয়। তাই এইখানে আমার মাইকা বর্ণনা রীতিরেখা টেনে দিয়ে এবার আপনি নাদের হবে আমার সোমনাথ দাস বাজার সঙ্গে বাড়ি মুর্শিদাবাদ জেলার ভিতরে আমি বাসন করি গুরুদেব কাঞ্চন মন্দ আমি জানাই ঠিকানা তাহার পরমে প্রণাম জানাই গো দেখুনা গুরু আমার কল্পতরু পিতার সমান তাহার দেশে আমি গাই যে কবির গান এই কীর্ণাহার গ্রামে অরণ্য কালীতলায় এসে বাসা ঘরে বসে আমি শুনতে পেলাম শেষে সেটা লারি একালেতে হবে কবির গান বসে বসে শুনবেন আমার জ্ঞানী শ্রোতায় এখন যিনি আমার বিপক্ষের পাল্লাদার অম্বিকা সাহা তাকে সাজিয়ে দিলেন একালের ভূমিকায় অর্থাৎ কলিকালের ভূমিকায় আর আমাকে সাজিয়ে দিলেন সেকাল অর্থাৎ সত্য ত্রেতা দাপর এই তিনটি কাল আমাকে দিয়ে যা হয়ে গিয়েছে আর উনার যা ঘটছে এই নিয়ে হবে কবিগান আমার যুগে শিক্ষানীতি সমাজনীতি রাজনীতি মানুষের ব্যবহার কি আর তোমার যুগে শিক্ষানীতি সমাজনীতি রাজনীতি তুমি জগতে কি দিলে আর আমি কি দিয়েছি এই নিয়ে হবে কবি গানেরই আলোচনা কবি গানের আলোচনা শুনবেন আজকে 10 জনা। কবি গানের আলোচনা রীতি সেই বিষয়কে লক্ষ্য করে সেই বিষয়কে আশ্রয় করে তিনি দাঁড়িয়ে গিয়েছেন একালের ভূমিকাকে অবলম্বন করে আমাকে একটা সম্পর্ক পাঠিয়ে নিলেন উনি হলেন নাতি বা নাতনি আর আমাকে সাজিয়ে দিলেন দাদু দাদু আর নাতনি একটা মধুর সম্পর্ক এই সম্পর্ক নিয়ে একটু গানের আলোচ্য বিষয় আলোচনা করছে দেখো যদি আমি তোমার দাদু হই আমরা কেমন যেমন বট গাছের একটা সময় আসে পাতা ঝরে যায় আর কিছু পাতা গজায় নাকি বাবা কিশলয় অর্থাৎ কচি পাতা নাকি বলো হ্যাঁ যখন গজায় সব পাতা ঝরে যায় না কিছু কিছু পাতা ওই কচি পাতাকে ঢেকে রাখে নাকি প্রখর সূর্যের তাপ এই
কচি পাতাগুলি কিশোরবাইগুলি সহ্য করতে পারে না, তাই তাকে আশ্রয় করে রাখে। যখন তার পাতা একটু গজিয়ে যায় দু পাতা, তখন সেই বুড়ো পাতাগুলি ঝরে পড়ে যায়। কি বলুন? আমরা ঠিক সেই রকম তোমাদেরকে আশ্রয় করে রেখে সুন্দর করে ফুটিয়ে দিয়ে আমরা নিজে আজকে ঝরিয়ে যাবো রে, নিজে আজকে ঝরে যাবো রে। বলে গেলেন আজকে কবিরা শোনে। আজকে ঝরে যাবো রে। এই জায়গাকে লক্ষ্য করে ক্ষীরসাগরের সাগরের কোলে নাকি আমাকে দেখতে পেয়ে আমার নাতনি কিছু কথা আমাকে জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছে, ওগো আমার দাদু বলি, জিজ্ঞাসা আমায় করেছে গোল করে। এখন 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ এই নিয়ে চলে গান, বাংলা কবি গান। আদি কবি বাল্মীকিকে লক্ষ্য করে সেই মহাকাব্যকে ধরে তিনি কিছু জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছে, বলো দাদু আমায় ভুলে, জিজ্ঞাসা আমায় করেছে গোল করে। জিজ্ঞাসা ইনি নব্য যুগের সভ্য বাবু জ্ঞানী ছেলে, ইনি বুঝতে পারছেন না, জ্ঞানী মেয়ে ইনি বুঝতে পারছেন না। হে দাদু, তোমাদের যে মোটা মোটা গ্রন্থ পড়ে বুঝতে পারছি না, কি ভাগে জামাই বাড়িতে এলো, ওরে তাই শাশুড়ি ছেলে হলো। ওই আহা মরি মরি রে, হাকে যাবার বাড়ি এলো, তার শাশুড়ি ছেলে হলো। উনি কথা বলছে কিন্তু ইনিয়ে ভিড় আকার ইঙ্গিতে উনি আমাকে হেয় জ্ঞান করছে। দাদু, সেকালের দাদু তুমি ক্ষমতা ছিল না সন্তান জন্ম দেওয়ার, সেকালের ভগ্নিপতিকে তারা বাবা বলবে, কি করবি কেন বাবা বলবে। কিছু মনে করবেন না। এখন এর অল্প বুদ্ধি তো, দেখবেন আমাদের দেশটা মুর্শিদাবাদে বন্যায় মাটির বাড়ি একটাও নাই, কিন্তু আপনাদের বীরভূম জেলায় কিছু কিছু জায়গায় দেখেছি পোঙা পাকা ঘর আছে। গ্রাম বাংলা বলে, মানে কথাটা প্রবাদ বাক্য বলে যে পেছন দিকটা পাকা আর ওপর দিকটা মাটি, নাকি? আমার পিসিমার বাড়ি বহারা, তো ওখানে এখনো সেই মাটির বাড়ি আছে, নিচেটা পাকা আর ওপরটা মাটি। মানে প্রবাদ বাক্য গ্রাম বাংলায় বলে হ্যাঁ পেছন পাকা ঘর, নাকি বলছেন? তাই আমার এই নাতনিটা একটু পেছন পাকা হয়েছে, কথা হয়েছে, পেছন পাকা হয়েছে, কথা হয়েছে, অল্প সে আজ বোঝে না রে। পেছনে পাকা হয়েছে গোল হয়েছে। আচ্ছা ধরুন এখন হয়েছে কি, যার নাম রামচন্দ্র, তার মা 3টি, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। বাবা দশরথ বহুদিন সন্তানাদি হয়নি, রামচন্দ্রের জন্ম হয়নি। এখন ভাগ্যে জামাই বাড়ির জামাইটা কি করে হলো? কোন কোন শাস্ত্রে বলছে কৌশল্যার একটা মেয়ে ছিল, নাম তার শান্তা লোমবাল, হ্যাঁ বলে একটা বন্ধু, তাকে কিন্তু এই মেয়েটাকে দান করা হয়েছিল। এই মেয়েটি ছিল, লোমদ বললেন, হে দশরথ, তোমার অনেকদিন এই রাজ্যে অনাবৃষ্টি, সন্তান হচ্ছে না, একজন ঋষি আছে, ওই ঋষিকে নিয়ে এসে যদি যজ্ঞ করতে পারো তোমার কিছু হলেও হতে পারে। ভাইরে, তোদের যুগে ঋষিও নাই, কিছু মনে করবে না, ঠাকুর মশাই রাগ করবেন না। এ যুগে ঠাকুর মশাই ধর্মও নাই, সাধুও নাই, হ্যাঁ সব, হ্যাঁ সকালে বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি। আমার যুগে ঋষি কেমন তোমাকে প্রমাণে জানাবো, প্রণামে জানাবো, তোমাকে প্রমাণে জানাবো, প্রণামে জানাবো, ওই আমার নাতি, প্রমাণে তোমায় জানাবো। বিভাণ্ডকের নামে
সুরধুনির তীরে স্নান করতে গিয়ে স্বর্গের এক অপ্সরীকে দেখে তার ব্রহ্মবস্তু কালো হয়ে গিয়েছিলেন। সেই ব্রহ্মবস্তু মেদিনীর উপরে ঘাসের উপরে পড়েছিলেন। এমন সময় এক হরিণী চড়তে গেল মনে, শুদ্ধ জলে মনে করে খেল বসে খালে। ওরে সাধুর বস্তু কষ্ট নাই হয় রে ধরা তলে, গর্ব হয়ে গেল হরিণীর বলি তোমায় ফুলে। সেই গর্বে সন্তান আজকে জন্ম দিয়ে দেয়। হলো কি, মাথাটা হয়ে গেল মানুষের মতো আর শিং বেরিয়েছে হরিণের মতো। মানুষের বাচ্চা যখন জন্ম দিয়েছেন হরিণী, মানুষের বাচ্চা জন্ম দিয়ে এ ভয়ে পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। মাটিতে পড়ে কেঁদে বেড়াই, ভয়ে পালিয়ে গিয়েছে। ওই বিবান্ডক মণির ব্রহ্ম তেজ ব্রহ্মবীর্য খেয়ে হরিণীর গর্ভে সন্তান হলো। মাথাটা হলো কি হরিণের ন্যায়, অর্থাৎ শিং আছে হরিণের এবং দেহটা মানবের নাই। সেই ছেলে কাঁদছে। এমন সময় সেই রাস্তা ধরে বিমানডার মণি স্নান করতে যাচ্ছে, ছেলে উয়া উয়া করে কাঁদে রে। জিরনা 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 না, কি বলিব আমি, জিরনা জিরনা জিরনা, লক্ষ্য করে সেই মণি জিরনা 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 না, কান্না শুনি, জিরনা জিরনা জিরনা। ছেলের কান্না কানে শুনে সেই মণি গেল। ওরে সেই ছেলেকে কোলে বাবা অমনি তুলে নিল। ওদের যুগে তো অনেক ছেলে টেনে পড়ে থাকে রে, কি মা বাবার হিসাব নাই, কত ছেলে টেনে হসপিটালের টেনে ঝোড়ে পড়ে আছে, লজ্জা লাগে না? যদি একবার ফেসবুক খুলুন দেখবেন কি অবস্থা। সে যুগে সেই ছেলে পড়ে আছে, বাবা ধ্যান করে দেখলেন কে, আমি ওরও যত সন্তান। সেই ছেলেকে নিয়ে গিয়ে আশ্রম করে সে আশ্রমে রেখে ছেলে আস্তে আস্তে বাড়ছে। নারী কি জানে না, মেয়ে ছেলে কি চেনে না। বাবা গিয়েছে মাদুরগুড়ি করতে, ছেলে খেলা করছে। লোমবাদ বললেন এক কাজ করো, ওই বিবান্ডক মণির পুত্র ঋষির সঙ্গে নিয়ে এসে এই অযোধ্যা রাজ্যের যজ্ঞ করো, যজ্ঞ করলে তোমার সন্তান হলে হতে পারে। বল এমন ঋষি আছে তোদের যুগে? আছে? তোদের যুগে ছেলেরা, যুবক ছেলে সব সিঙ্গাপুরি কলার মতো নাকি বলছেন, ফোন ঘেটে ঘেটে মেরুদণ্ড সব ব্যাকা হয়ে গিয়েছে, মেরুদণ্ড সব ব্যাকা হয়ে গিয়েছে, মেরুদণ্ড সব ব্যাকা হয়ে গিয়েছে, মেরুদণ্ড সব ব্যাকা হয়ে গিয়েছে। আমি বলে জানা আজকে কবির গানে, মেরুদণ্ড সব ব্যাকা হয়ে গিয়েছে। কি কথা ভুল বলছি? সব সময় ফোনে এই মেরুদণ্ডটা কি হচ্ছে, বেঁচে যাচ্ছে না? হ্যাঁ, মেরুদণ্ডহীন কাঠের রমণী অপরূপ সুন্দর। আমি কিন্তু ঢেকে ঢেকে বলছি, খুলে বলতে পারছি না। হ্যাঁ, আমি তো সেকালের লোক। হ্যাঁ, কাঠের রমণী দেখে কামের বিকার। এরা কাঠের অপরূপ রমণী দেখলে এদের গুলি না টিপতে ওরে ফায়ার হয়ে যাই রে, ফায়ার হয়ে যায় রে। ওদের যুগের ঋষিদের সঙ্গে আমার যুগের ঋষিদের তুলনা দেখ। এমন একটা ছেলে যে মেয়ে ছেলে কি চেনে না, জানে না। তা দশরথ বলছে কি করে ওই ঋষিকে আনা যায়। বলে এক কাজ করো, 12 নারী অর্থাৎ বেশ্যা যাকে বলা হয়, যারা সেকালকার রক্ষিতা রাজাদের ছিলেন, বলে এক কাজ করো, তোমরা নৌকায় করে গিয়ে সেই বনে গিয়ে ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসো। অপরূপ সুন্দরী নারীরা নৌকায় চড়ে একদিন গেল। ঋষি বিবান্ডক ছিলেন না, সেই সুযোগ পেয়ে সেই নারী গুলি চলে গেল। জিরনা 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 না, সেই ছেলের কাছে জিরনা জিরনা জিরনা। প্রথম দিন গিয়ে ভালো ফল মূল হাতে দিয়ে ছেলেকে ভুলিয়েছে। ছেলেকে ভুলিয়ে কোলে বসিয়েছে, কোলে বসিয়ে বুকের কাপড় খুলে দিয়েছে। মেয়ে ছেলে কি জীবনে ও দেখে নাই। ওরে মেয়ের বুকে হাত
বলতে লজ্জা লাগে। কি ঠাকুর মশাই কি ভুল বলছে নাকি? ঋষি সিংহ মণি এমন মণি, কোনো কামের বিকার নাই। বয় ধরে লেগেছে যে খেলা করে ভাই, ওরে নিজের বুকে হাত দিয়ে দেখে ছেলে নাই। কি আমার তো নাই, হ্যাঁ ভুলে গিয়েছে, বাবা চলে আসবে বলে মেয়ে ছেলেকে ফেলে দিয়ে পালিয়ে এলো সেদিন। পরের দিন আবার গিয়ে সেই ছেলেকে ভুলিয়ে ভালিয়ে নৌকায় চাপিয়ে নিয়ে এলো কোথায়? অযোধ্যা রাজ্যে নিয়ে এসে ওরা কাজ করো, তুমি যজ্ঞ করো। সেই ছেলে যজ্ঞ করলেন, সেই যজ্ঞে পরমান্ন যাকে আমরা পায়েস বলি, হরিবল পায়েস হলো চরু। সেই চরুটাকে বললো তিন নানীকে ভাগ করে দাও, এই তিন নানী যদি খায় এই চরুতে সন্তান বাবা জন্ম নেবে রে, সন্তানে বাবা জন্ম দেবে রে। বলে জানা রাজ্যে কবির জানে সন্তানে বাবা জন্ম দেবে রে। বিবান্ডক মুনি জানতে পেরে রেখে যাবে বলে ব্রহ্মদ ঋষি করলেন কি, সেই শান্তার সঙ্গে এই ছেলের বিবাহ দিলেন এবং বসবাস করার যোগ্য দিলেন। তখন বিবান্ড মুনির রাগ পড়ে গিয়ে আশীর্বাদ করেছিলেন, আর যদি এই কাজ না করত বিবান্ডক মুনি অভিসম্পদ দিতেন। সেই ঋষি কি করলেন? যজ্ঞের দ্বারা যে চরু উঠলেন সেই চরু তিন নানীকে ভাগ করলেন, আর তিন নানী ভাগ করে খাওয়াতে সেই গোলক বিহারী হরি স্বয়ং গোবিন্দ রামের রূপে ধরা পড়ে জন্ম নিয়ে নিল রে। গরি গরি রে রবি রূপে ধরার পরে জন্ম নিয়ে নিল রে। সত্য কথা তোমার কাছে বলিয়া তাই জানাই, রে বলিয়া যাই রে। এইবার একটা বাস্তব কথা বলি। ধরুন এইরকম কোন শাশুড়ির বহু আগে ছেলে হয়েছে, মানে মেয়ে আর বাচ্চা বাচ্চা হয়নি, বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে। যদি জামাই এমবিবিএস ডাক্তার হয় আর সেই জামাইকে দেখিয়ে যদি সেই শাশুড়ির ছেলে হয়, তাতে ক্ষতি কি? তাতে ক্ষতি কি? তাতে ক্ষতি কি? তাতে ক্ষতি কি? কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? মহাজন লেখছে ভাগ্যে জামাই বাড়িতে এলো তাই শাশুড়ি সন্তান হলো। তাহলে যদি জামাই এমবিবিএস ডাক্তার হয়, পারদর্শী হয়, তাকে যদি ওষুধ খাই সন্তান হয়। আচ্ছা বলুন, এরকম অনেক মা আছে ডাক্তার দেখে সন্তান হয়েছে কলিযুগে, তাহলে বলুন ডাক্তারকে বাবা বলবে না? যার ফসল যার জমি সে মালিক হবে, বলুন কোনটা হবে? যদি আমার গিন্নি কাটোয়ার সিদ্ধেশ্বর গুপ্তকে দেখিয়ে যদি তার সন্তান হয়, তা সিদ্ধেশ্বর গুপ্তকে বাবা বলবে না আমাকে আবার বাবা বলবে রে? আমাকে আবার বাবা বলবে রে। কি কথাটা হ্যাঁ না দিতে আপনাদেরকে, বিচারটা আপনাদের কাছে হবে। তাহলে জমি যার ফসল তার, তাহলে জামাই যদি এমবিবিএস ডাক্তার হয় আর যদি সে ঔষধ খেয়ে শাশুড়ির সন্তান হয়, তা সেই ছেলেকে জামাই বাবুকে বাবা বলবে রে? জামাই বাবুকে বাবা বলবে রে। কি বিচার করবে? জামাই বাবুকে বাবা বলবে। কথা বুঝিয়ে সুঝে বলতে হয়। ঠিক। হ্যাঁ, এবার জিজ্ঞেস করছে বলো রাম পূর্ণচন্দ্র ভগবান লক্ষণ ঠাকুর আর ভরত শত্রুঘ্ন এরা কুকুর নাকি হইল রে? কুকুর নাকি হইল রে? কি অভিরুচি, কি মুখের ভাষা! লোকে তাকে ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম বলে সম্বোধন করে, আর তোর যা শিক্ষার যুগ কলিযুগের ছেলে কুকুর বলে ভগবানকে সম্বোধন করছো, আমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে? লজ্জা কি লাগে না? ওই আমার নাচ নিগো। লজ্জা কি তোমার লাগে না? তবে তোমার বোঝার ভুল আছে। এখন এর মতো এক নাতনি খুব শিক্ষিত, সেকালে ডাক্তাররা শিশিতে গোলা ঔষধ দিত নাকি? গোলা ঔষধ কারা কারা খেয়েছেন হাত তুলুন একবার।
গোলা ওষুধ শিশুতে, হ্যাঁ অনেকে খেয়েছেন না, দিয়ে কাগজের দাগ দেওয়া থাকতো না, হ্যাঁ, দিয়ে বাড়ি গিয়ে বলতো এই ওষুধ একটু ঝাঁকিয়ে খাবেন, কি বলছেন। এখন এর মধ্যে এক শিক্ষিতা নাতনি, ওর ঠাকুমার বয়স হয়েছে, এখন ডাক্তারে বলে শোনো এই যে গোলা দাগ দেখছো, দাগ নম্বরে গিয়ে ওই ওষুধটাকে ঝাঁকিয়ে ঠাকুমাকে খাইয়ে দেবে। এখন এ মনে করছে কি ঠাকুমাকে ঝাঁকিয়ে ওষুধটাকে খাই, এসে ঠাকুমাকে ধরে আচ্ছাকে ঝাঁকিয়ে দিয়েছে, দিয়ে ওষুধ খাওয়াইছে। ঠাকুমা কি ওই পটল ডাঙায় চলে গিয়েছে, পটল ডাঙায় চলে গিয়েছে, তোমার যা বুদ্ধি বাবা, পটল ডাঙায় চলে গিয়েছে। আচ্ছা বলুন, আমি ব্যক্তিগত সোমনাথ দাস, আমি একা কবিয়াল পূর্ণ? বিচারটা আপনাদের কাছে। কবিগান যুক্তি তর্কে দিয়ে ভাষণ করতে হয়, কবিগান পরিবেশন যার যেমন ভান্ডে আছে যারা। আমি সোমনাথ দাস একা পূর্ণ কবিয়াল? যদি এই ঢোল না থাকে, যদি এই হারমোনিয়ামটা না থাকে, যদি এই জুড়িদার না থাকে, আমি পূর্ণ হতে পারবো? পারবো না। আমি কি গানে সুরে স্বরে পূর্ণ? ইনি ঢোল বাদকে পূর্ণ, ইনি হারমোনিয়াম দোহারে পূর্ণ, ইনি ঝুলি বাজিয়ে পূর্ণ। এক একজন এক এক গুণে পূর্ণ নাকি? আর এই চারজনকে মিলে আমি পূর্ণ বাবা কবি আলগো, পূর্ণ বাবা কবি আলগো। রাম পূর্ণচন্দ্র ভগবান, লক্ষণ ঠাকুর, হ্যাঁ, ভরত ভক্তিতে পূর্ণ, হরিবল। পৃথিবীর বুকে দেখিয়েছেন লক্ষণ কি, দাদার কাছে গিয়ে দাদা তুমি ফিরে চলো, আমার রাজ্যের দরকার নাই। বলো ভাই, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতামা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা আমার কাছে দেবতা তুল্য। পিতাকে কথা দিয়েছি আমি 14 বছর বনবাস করে ফিরে যাব। যদি আমি ফিরে যাই মহা অপরাধী হব, আমি ফিরে যাব না। এই যে বাকি ব্রহ্ম কর্তব্য পালন নাম ধর্ম, আর কলিযুগে কজনা কর্তব্য বাবা পালন করে রে, কর্তব্য বাবা পালন করে রে। বাবা রে, কিছু মনে করবেন না, কলিযুগে একটা ভালো ফ্যাশন বেরিয়েছে, কি বলুন দেখি, হ্যাপি বার্থডে নাকি তো আমি ভালো জানি না। এখন ছেলে মেয়েরা জন্মদিন হ্যাপি বার্থডে করছিস, কর, কোনো ব্যাপার নাই। এখন আমাদের আর্য ঋষির কৃষ্টি, যেটা আমাদের সনাতন ধর্মের কৃষ্টি, সেটা ভুলে যাচ্ছে এখনকার আধুনিক শিক্ষাবিদ যারা, তারা কেন এখন কেক কাটছে, কেকটা কোন জাতির, কোন বর্ণের? খ্রিস্টান ধর্মের। আমরা কোন ধর্মের? আর্য ঋষির, আমরা সনাতন ধর্মের। আমাদের কর্তব্য কি? গোবিন্দ সেবায় পরমান্ন রান্না করে গোবিন্দ সেবায় দিয়ে সেই পরমান্ন ছেলের মুখে তুলে দাও নাকি? এটা না করে ওই ডিমে দেওয়া একটা কি বলবো হ্যাপি বার্থডে করছে, করিয়ে মা বাবার নিমন্ত্রণ নাই, মা বাবা তো সিঁড়ির তলায় পড়ে আর বড় কুটুমকে ডাকছে, ওরে শাশুড়ি শ্বশুরকে নিমন্ত্রণ করে রে, শাশুড়ি শ্বশুরকে নিমন্ত্রণ করে রে। বলে জানাই আজকে কবির গানে, শাশুড়ি শ্বশুরকে নিমন্ত্রণ করে রে। ভাতৃপ্রীতি কেমন দেখো। বলো দাদা তুমি যদি না যাও, তোমার চরণের খরম দুটি আমার হাতে তুলে দাও, আমি মাথায় করে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে উপবেশন করিয়ে আমি তারে বসে ওই অযোধ্যা রাজ্য চালাবো। দাদা বলো, এই রকমের কলিযুগে কজন ভাই আছে দেখা আমার? কজন ভাই আছে দেখা? কজন ভাই আজকে আছে দেখাও না? কজন ভাই আজকে আছে দেখাও না? এখন ভাইয়ের বইলে কখন যে হাড়ি ভেঙে আলাদা করে ঠিক না নাকি বলছি। দেখো ভরত, দেখো লক্ষণ, লক্ষণ তো বনবাস নয়, এর কত শিক্ষা দেখো রামায়ণে, রামায়ণে কত শিক্ষা চিন্তা করো। তাহলে ভরত ভক্তিতে, আর শত্রুঘ্ন শত্রু নিধনে, শত্রুঘ্ন শত্রু নিধনে। ভরত ভক্তিতে পূর্ণ আর শত্রুঘ্ন শত্রু নিধনে। যেটা লবণ দৈত্যকে মেরে, এটা আমরা মথুরা বলি নাকি বলছেন, মধু দৈত্যের রাজ্য ছিল, মধু দৈত্যকে বধ করে সেই জায়গাটা মথুরা নাম পেয়েছেন। সেটাকে কে করেছিলেন? ত্রেতা যুগে, নাম যার এই শত্রুঘ্ন। তাহলে এই চারজন
4টি গুণে পূর্ণ। তোমায় আমি জানিয়ে দিলাম, তোমায় আমি জানিয়ে দিলাম, তুই আমার নাথ গো। তোমায় আমি জানিয়ে দিলাম। ওরে আরেক কথা জিজ্ঞেস করে, ও দিয়া না না না, এই কবির ওই আসরে ও দিয়া না 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 না, ওরে কই আমার নাথ নেই, ও দিয়া না না না, বলছিস রে এখানে ও দিয়া না 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 না। আমার সত্যতেটা দাপরে কোথাও পাইনি, খালি পেয়েছে কোথায় তেতাতে। বলছে যখন লক্ষণ শক্তিশালী পড়ে গেল আর হনুমান গেল গন্ধমাদন পর্বতান্তে, যখন পর্বত রাত্রিকালে আনছিল, আচ্ছা আপনারা বলুন, পর্বত রাত্রিকালে নন্দীগ্রাম দিয়ে বইয়ে নিয়ে আসছে আর উনি বললেন ছায়া পড়েছে না? আচ্ছা রাত্রিতে ছায়া পড়ে? আমার কথা একটু হেলা দেবেন। যেদিন পূর্ণিমা হয়, তা সেদিন পূর্ণিমা ছিল ঠাকুরমশাই? সেদিন পূর্ণিমা ছিল না। পূর্ণিমা না থাকে তা ছায়া কেমন করে হইল বলো না? ছায়া কেমন করে হলে বলো না। শুধু কবি করলে হবে না, বলছেন শুনো ভুনো কানা তিনজনা পথ পায় না। তাহলে সেদিন গেল কে? নামজার হনুমান। যখন গন্ধমাদন পর্বত নিয়ে আসছে, উনি বলছেন যে ছায়া দিকে চলে এলেন কে? যে নামজার ভরত। 80 মণ বাটুল মেলো নাকি বলছেন? 80 মণ বাটুল। তাহলে ওনার প্রশ্নটা এই জায়গায়, 80 মণ যদি বাটুল হয়, তা যে কর্মকার করেছিল তার আপদটা কত বড় হবে। তুমি তো বুঝতে পারছো না। কিছু মনে করবেন না, আপনাদের এখানে সার্কাস খেলা হয়। আগের যুগে মেয়েদেরকে এত স্বাধীনতা দেওয়া ছিল না, কতগুলো এর মতো মেয়ে সার্কাস দিতে কাটোয়ার ওয়াইএমএ ময়দানে। তা বাবারা বলছে না যাওয়া হবে না। এখন ওই কতগুলো মেয়ে ঠাকুমাকে বেশ কায়দা করে বস করে ফেলেছে। বলে ঠাকুমা বাবাকে বলো না, বলে তুমি যাবে, আমরা কাটোয়ায় গিয়ে ওই ওয়াইএমএ ময়দানে সার্কাস দেখবো। ঠাকুমাকে মজিয়ে নিয়ে ঠাকুমা বাবার কাছ থেকে ছাড় করে নিয়ে মেয়েগুলোকে নিয়ে গিয়েছে সার্কাস দেখতে। এখন এদের ঠাকুমার দল, তিনি সার্কাসের খেলা কি হবে, 8 ঘন্টা দেরি আছে। বলল হাতিতে বল খেলবে, জোকারে সাইকেল চালাবে, টিয়াতে ঠোঁটে করে বল নিয়ে বেড়াবে। ওই যে ছবিগুলো আছে দেখুন, ঠাকুমার টিকিট কিনে ছবিগুলো দেখেছে, দেখে বলছে বাবা তুই টিকিটটা ফিরিয়ে নেবে কেন? বললো যে খেলাগুলি হবে তো বাইরের ছবি দেখে নিলাম, তো টিকিটটা ফিরিয়ে নে। বলে ও ঠাকুমা তোমার বয়স কত হইলো? বলে 60 বছর হয়ে গেল। বলে আপনার জ্ঞান হইল না গো। কেন? বলে বাইরে যে ছবিগুলো ওই খেলায় হবে, কিন্তু ওরা তো জ্যান্ত নয়, ওরা মরা। আর ভেতরে গিয়ে জ্যান্ত খেলা দেখতে পাবে, জ্যান্ত খেলা দেখতে পাবে, জ্যান্ত খেলা দেখতে পাবে, জ্যান্ত খেলা দেখতে পাবে। রামায়ণ রাম রসায়ন আধ্যাত্মবাদে 80 মণ বাটো হরিবল, 80 মণ হরিবল, 80 মণ। দেখবেন কোনো অতিথি বাড়িতে এলে 80 নাকি গো যাই বলে কেউ কি? কেউ যদি ভুলে যাই বলে, বাবা যাই বলতে নাই, বলো 80, বলো 80 মণ। কেন? কারণ লক্ষণ যে শক্তিশালী পড়েছে এই ভরত জানতো না। লক্ষণ যে শক্তিশালী পড়েছে ভরত জানতো না। হনুমান যখন উড়ে যাচ্ছে তখন ইনার শঙ্কর্ষণ বানের দ্বারা নামিয়েছিলেন। বলে হনুমান কি ব্যাপার? বলে এরকম খুড়ো ঠাকুর শক্তিশালী পড়ে গিয়েছে, এক রাত্রির মধ্যে বিশল্যকরণী, অস্থি সঞ্চারণী, প্রাণ সঞ্চারণী, মৃত সঞ্জীবনী, এই 4টি ঔষধ নিয়ে গিয়ে লক্ষণে ক্ষতস্থানে না দিলে সূর্য উদয় হলে লক্ষণ ঠাকুর মারা যাবে। সেই কারণে তখন বললে তুমি যখন নামিয়েছো আবার আমাকে তোলাবার চেষ্টা করো, হরিবল। হ্যাঁ, ভরতকে ভার যে নিতে পারে, হরিবল, ভরতকে ভার যে নিতে পারে, হনুমানকে পবন, হরিবল। এই বানের দ্বারা আবার যেখানকার বস্তু সেখান তুলতে হবে। 1 মণ 2 মণ হলে এই পবনকে তোলা যাবে না। কি এটা? ক্ষেত্র ক্ষিতি মাটি, মাটিতে যদি বান স্পর্শ করে যায়, সঠিক যদি কেউ গুরু ধরতে পারে, হরিবল, সঠিক যদি কেউ গুরু ধরতে পারে, তবে মরা গুরু হইলে হবে না, হরিবল।
জ্যান্ত গুরু, যে ভার নিতে পারে, যে ওজন নিতে পারে, গুরু ভার যে নিতে পারে, গুরু কাকে বলবো, যে গুরু ভার নিতে পারে সে হবে গুরু। তাহলে পবন হচ্ছে গিয়ে কে? এই যে বাতাস 21,600 বার গমনাগমন করছে, 1 মন না হলে পরে এই পবনটা তোলা যাবে না। 2 মন হলে পরে এই মন নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সেদিন ভরতকে 80 মনে আবার তুলে দিলে, 80 মনে তুলে দিয়ে রামচন্দ্র রমন তত্ত্ব, লক্ষণ লক্ষ্য বস্তু। আমাদের সাধারণ জীবের লক্ষ্য ভুল হয়ে যায়, আর তাই বান এলোমেলো জায়গায় লেগে আমাদের বস্তু নিম্নগামী হয়ে যায়। এই সাধু গুরু বৈষ্ণবকে আশ্রয় করিয়ে এই তত্ত্ব জেনে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার, এখানে রাম চরণের বাস, রাম প্রণাম, আরাম, যেখানে আরাম পাওয়া যায়, আর আমাদের হারাম হয়ে যায়নি, তাই গৌর হরি বল বাঁচতে হবে। সেই তত্ত্বটা এই রামায়ণে ওরে বুঝিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে প্রেমানন্দে হরি বল। শেষ প্রশ্ন করেছে যে দ্রৌপদীর 5টা স্বামী আর একজনের 10টা স্বামী নাকি গো? এই 10টা স্বামী হওয়ার কারণ কি? নাম যার প্রচেতা, তুমি শুনে যাও না কানে, যাও না কালে আরিশা নামে একটা মেয়ে তোমার কাছে গায়, বনে 4 ব্রাহ্মণ যারা মিথ্যা বলবো নাই, তারা হলো 10 ভাই তোমার কাছে জানাই। দক্ষ প্রজাপতির পিতা যেজন হয়ে যায়, কেন 10টা স্বামী? সৃষ্টি করবার জন্য বাবা তোমার কাছে জানাই গো। জানাই তোমার কাছে দক্ষ প্রজাপতির পিতা প্রচেতা আর প্রদেশার, এরা 10টা স্বামী। এই প্রচেতার 10টা স্বামী কেন? জীব শিক্ষা কি আছে? সৃষ্টি প্রাককালে যেমন প্রজাপতি জীব সৃষ্টি করছেন, তার আগে তার পিতারা ছিলেন। এটা বিষ্ণু পুরাণের আকাশ, এটা আমার কথা নয়। হ্যাঁ, কেন না? আমি নিজে বিষ্ণু পুরাণে পড়েছি। প্রচেতা, হ্যাঁ, এই 10টা স্বামী, কারণ বিশ্বদেব ব্যাখ্যা করছে কোথায়? বিশ্বদেবে বলে কথা মহাভারতের মাঝে যখন দ্রৌপদীর 5টা স্বামী বলি আপনাদেরকে, বলো শোনো, দ্রৌপদীর 5 স্বামীকে একটা ইন্দ্র 5 ভাগ হয়েছে। কিরকম? খুব ভালো করে বুঝবেন। একটা ইন্দ্র 5টা ভাগ হয়েছে। 10টা মনের অভিশাপের জন্য ভাগ হয়েছিলেন। কিরকম? ধর্মের কাছে 1 অংশ, পবনের কাছে যেমন 1 অংশ, নাসত্ব দয়ের থেকে 2 অংশ, আর ইন্দ্র 1 অংশ ছিলেন। 100 টাকার নোট যেমন 5 খানা 20 টাকা করে কি হয়? 100 টাকায় হবে? ইন্দ্র সেরকম, তাই নয়? ইন্দ্র 5 ভাগ হয়েছিলেন, ইন্দ্র 5 ভাগ হয়েছিলেন, আর 5 ভাগ হয়ে ধর্মের কাছে 1 অংশ ছিল, পবনের কাছে 1 অংশ, আর স্বর্গের বৌদ্ধদয় নাসত্যদয় তাদের কাছে 2 অংশ, আর ইন্দ্র 1 অংশ। তাহলে 100 টাকার নোট যদি 5টা 20 টাকা হয় কি হবে? 100 টাকায় হবে। হ্যাঁ, তারা পরবর্তী জন্মতে কুন্তির গর্ভে এসে জন্ম নিয়ে দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। দ্রৌপদীর আশীর্বাদ অভিশাপ ছিল কে? গাভীর, যে তুমি 5টি স্বামী পাবে। শিবের কাছে প্রার্থনা করেছিলেন প্রতিম দেই বলে 5 বার, তাই 5টা। আরো বহু ঘটনা আছে, ঠিক সেই রকম বিষ্ণু পুরাণে বলছে প্রদেশার 10টা স্বামী, গৌতম বংশ প্রাক্ষীর, এবং এরা 10 ভাই। কেন? জগতে সৃষ্টি, প্রজা সৃষ্টি করবার জন্য এই বিবাহের সূচনা। এটা বিষ্ণু পুরাণে লেখা রয়েছে, বিষ্ণু পুরাণে লেখা রয়েছে। আমি বলে জানাই আজকে কবির গানে, বিষ্ণু পুরাণে লেখা রয়েছে। আরেকটু পরিষ্কার করে দিচ্ছি আপনাদের বোঝাবার জন্য। যেমন
কশ্যপ মুনির 13টা বউ, অদিতি কপিলা দনু ক্ষুদ্রমণি ক্রোধা দয়ালু সিংহে কালী সোধার প্রধা বিম্বর বনিতা 13 জনাকে গণি, আর এই 13 জনাকে করলেন বিয়ে কশ্যপ মহা মুনি। তাহলে একই ব্রহ্ম আর 13টা জমি হরিবল প্রজাপতি সৃষ্টি করতে বললেন। কোনো গর্ভে দেবতা, কোনো গর্ভে অসুর, কোনো গর্ভে পাখি, এইগুলি সব সৃষ্টি করেছিলেন জগতের কল্যাণের জন্য। বিষ্ণু পুরাণের সৃষ্টির প্রাক্কালে এই প্রদেশা আর প্রচেতা গৌতম মুনি বাক্ষীর এই 10 ভাই প্রদেশের সঙ্গে বিয়ে হয়ে জগৎ সৃষ্টি করার জন্য এই বিবাহ করা হয়েছিল। এটা ব্যভিচারে নয়। আর তোমাদের যুগে সব ব্যভিচারে ভরা রে, ব্যভিচারে ভরা রে। আমার নাতনি যেমন আমাকে গোটা 4টি জিজ্ঞাসা করেছিলেন, এইবার আমিও ওনার চলার পথকে প্রশস্ত করবার জন্য ওনাকেও গোটা 4টি জানবার আমার বাসনা। হে নাতনি, দেখছি তুমি তোমার স্বামীকে নিয়ে তোমার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, এই অরণ্য কালীতলায় মন্দির প্রাঙ্গণে ঠাকুর মশাই পূজা করছে আর তোমার ছেলেও প্রণাম করছে। তুমি ঠাকুর মশাইকে বলছো, মাকে বলছে, মা যেন আমার ছেলেটা ওই মানুষের মতো মানুষ হয় গো, মানুষের মতো মানুষ হয় গো, মানুষের মতো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয় গো। আমি এইটা দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। একই কলি যুগে শিক্ষিত সমাজ, উন্নত যুগ, উন্নত ভাষা, হে নাতনি তোমাকে পেয়ে এইখানে জিজ্ঞাসা করবো, মানুষের মতো মানুষ হতে বলছো, তাহলে এটা কি মানুষের বাচ্চা নয়? না তোমরা কি মানুষের বাচ্চা নও? তোমরা কি মানুষ হতে পারোনি? মানুষ হতে পারোনি। আমার কথাটা বুঝতে পারছেন তো? ও বলছে মন্দির প্রাঙ্গণে গিয়ে যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, নাকি? তোমরা কি মানুষের বাচ্চা নাও? আর তোমার ছেলেকে মানুষ জন্ম দিতে পারোনি? ঠাকুরতলা গিয়ে বলছো মানুষের মতো মানুষ হোক, জানাবে, আমায় শোনাবে, আমায় জানাবে, আমায় শোনাবে। ও গো আমার না দিলি জানাবে, আমায় শোনাবে, আমার না দিলি জানাবে, তুমি শোনাবে। আর এক কথা তোমার কাছে আমি বলে যাই, ধন্য ধন্য কলিযুগ শুনিতে পায় না, ধন্য ধন্য কলিযুগ। আমার যুগে প্রহ্লাদ হরিনাম করেছে, আগুনে পড়েনি, জলে ডোবেনি, নাকি? পরীক্ষা দিয়েছে। তোমার যুগে মন্ত্র দিয়েছিল, আরে মন্ত্র পাইয়ে সাইয়ে চাইলে হরি বলে ডাকিতে লাগিল। বলো, যিনি মন্ত্র দিলেন তার নামটা কি? আর যে ছেলে মরা ছেলে জলে ভাসছিল বেঁচে গেল, সেই ছেলেটা বা কে? তার বর্ধমান জেলায় পাটবাড়ি রয়েছে, বাড়ি রয়েছে। ওরে কলি যুগের ঘটনা বাবা, বাড়ি দেখো রয়েছে। আমার নাম লিখে পেয়েছি না, আপনি বর্ধমান, বর্ধমান বড় মান নাকি বলছেন? বড় মান, তাই জানতে চাইলাম, বলো এই বর্ধমান জেলারই ঘটনা। একটা মরা ছেলে জলে ভাসছিল, আর সে ছেলেকে কানে মন্ত্র দিল, ছেলে বেঁচে গেল। মরা ছেলে মন্ত্র পেয়ে কলিযুগে বেঁচে গেল। যিনি মন্ত্র দিলেন তার নামটাই বা কি? আর যে ছেলে বাঁচলো তার নামে কি গো? তার নাম কি গো? আমি তোমার কাছে
তোমার নামটা দেখো কি গো আর এক কথা জিজ্ঞেস করি, রোজিরে না জিরে না জেরে না না বলো না তিনি জিরে না জিরে না জিরে না আমার যুগে নামে যার নামে যার ভিগুরাম, যমদগ্ন ঋষি, যমদগ্নি ঋষির পুত্র, রেণুকার নন্দন। একদিন রেণুকা স্বামীর জন্য জল আনতে গিয়েছে সরোবরে। এক গন্ধর্ব কতগুলি নারী নিয়ে জলে স্নান করছে, তার রূপ লাবণ্য দেখে ভুলে গিয়েছে স্বামী জল চেয়েছে। তার আসতে দেরি হয়েছে বলে স্বামী ধ্যান যোগে জানতে পেরে এমন কঠোর শাস্তি বলল, শোনো রেণুকা, তুমি অনেক আগে জল আনতে গিয়েছো, এত আসতে দেরি হলো কেন? উত্তর দাও। লজ্জায় বলতে পারছে না, মাথা নিচু। জানতে পেরে বললো, শোনো, 5টা ছেলে ছিল, বৃহৎ বানু, বৃহৎ কর্ণ, প্রত্যেককে বলছে, বলো তোমার মায়ের মাথা কেটে দাও। 4টে ছেলে মাথা কাটতে পারলো না। তো বললো রাম, বলা ভিকুরাম বলা হয়, রাম আমি স্বর্গ পিতা ধর্ম পিতা এই পরমন্তব্য পিতরি পিতৃমা বন্যে প্রিয়ন্ত সর্বদেবতা পিতা আজ্ঞা করছে, তোমার মায়ের মাথাটা কেটে দাও। মায়ের মাথাটা কেটে দাও গো সেদিন ভিগুরাম মায়ের মাথা কেটে দিয়েছিলেন কুঠার দ্বারা। মা যখন কেটে পড়ে গেল, বাবা বলছে তুমি বর চাও, কি বর নেবে? সেই ছেলে বলছে আমাকে এই বর দেন, আমার 5 ভাই পাথর হয়ে গিয়েছে আর আমার মা মাথা কাটা গিয়েছে, মায়ের যেন মাথা জোড়া লেগে যাক। আশীর্বাদে আবার কাটা মাথা, কাটা মা, জোড়া লেগে গেল। তোমাকে প্রশ্ন করব, বলো তোমাদের কলিযুগের শিক্ষিত বাবুরা, হ্যাঁ, জওহরলাল নেহরু, হ্যাঁ, আমাদের ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এক জায়গায় ছিল। এই আমরা ভারতবাসী জ্বলে মরছি, তা সে যুগে মাকে কেটে জোড়া লাগিয়ে ফেলেছিল, আর তোমার যুগে মাকে কেটে জোড়া লাগাইতে পারলে না বন্ধু, জোড়া লাগাতে পারলে না বন্ধু, তোমার কাছে এনে নেব। জোড়া লাগাতে পারলে না গো। এ গেল 3 কথা। শেষ কথা, এই কলিযুগকে ত্রিযুগ বলা হয় কেন? আমরা 3টে যুগ, আমার 3টে যুগ, সত্য তেতে দাপক। তোমাকে ত্রিযুগ কেন বলে বলো না? ত্রিযুগ কেন বলে বলো না? তোমার মুখে শুনে নেব। ত্রিযুগ কেন বলে বলো না? প্রশ্নটা কেমন উল্টো হয়ে গেল না নাকি? প্রশ্ন নতুন হতে হবে। তা আমার 3টে যুগ, সত্যতা দাপর, আমার নাম ত্রিযুগ হওয়ার কথা উচিত ছিল। আমার নাম ত্রিযুগ না হয়ে তোমার নাম কলিযুগ। এই কলিযুগকে ত্রিযুগ বলে কেন? আমার জানতে হইলো বাসনা। এই যাতে হলো বাসনা। ছাটনি গান করে আপনাদের বিদায় নেব। সত্য তেতা দাপর কলি, এই কলি এটা মর্ত জগৎ, যারা এসেছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। তাই আমার কবি কলেবার কি বলছে, এ মরণ যার যেখানে আছে লেখা, চলে চরণ দুখানা, মরণ কারো বারণ শোনে না। সেই জন্য বলছি, এ মরণ যার যেখানে আছে লেখা,
ওরে চলে চলো শোনে না এ মরণ তার যেখানে আছে লেখা ওরে চলে চরণ মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না গো সজনা মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না ওরে মাসি পিসি প্রতিবেশী পুত্র কন্যা ভারিয়া তোমার সুখের লাগি যারা করে পরিচর্যা তোমার সুখের লাগি তারা করে পরিচর্যা ওরে যখন যার হবে সময় তখন আর কেউ কারো না ওরে যখন যার হবে সময় ওরে তখন আর তো কারো নাই। প্রাণ পাখিটাকে নিয়ে যায় কেউ দেখতে পাবে না মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না তো ছজনা মরণ কারো বারণ শোনে না এ মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না ওরে দেনা পাওনা যতই থাকলে সে ভাবনাকে ভাবে সেই হাকিমের হুকুম হলে সেই দিন যেতে হবে সেই হাকিমের হুকুম হলে সেই দিন যেতে হবে। মহাজন বলছে ডাক্তার 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 নাকি বলুন যেদিন তার ডাক আসবে এদেশের হাকিম ওঝা ডাক্তার কেউ কিছু করতে পারবে না হ্যাঁ একজন ভদ্রলোকের বাড়িতে সেবা শান্তি করছিলাম 24 দেহ পুরো সেবা দিলেন বাবা শেষে নিজে দুটো শুকনো রুটি আর কাঁচা লঙ্কা খাচ্ছে কাকা বাবু আপনার এহেন আচরণ কেন বাবা তো বলছে ভগবানের মারা দুনিয়া বা আমি বললাম কাকা বাবু আপনার কথাটা বুঝতে পারলাম না তবে সোমনাথ তুমি কবি করে বেড়া আমার কথাটা বুঝতে পারলেন না বললেন না কবি করে বললো বাবা রে আমার টাকায় আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে সব ভগবান দিয়েছে ভগবান এক জায়গায় আমাকে মেরে দিয়েছে বলে কোথায় আমার সুগার হয়েছে বাবা আমাকে সব কিছু দিয়েছে এমন এক জায়গায় মেরে দিয়েছে আমার সুগার হয়ে গিয়েছে হ্যাঁ সেই জন্য মহাজন কি বলছেন ওরে দেনা পাওনা যতই থাকলে সে ভাবনাকে ভাবে সেই হাকিমের হুকুম হলে সেই দিন যেতে হবে সেই হাকিমের হুকুম হলে সেই দিন যেতে হবে। সেদিন আসবে ডাক্তার কবিরাজ তাদের ঔষধে হবে না কাজ সেদিন আসবে ডাক্তার কবিরাজ ঔষধে হবে না কাজ। সুযোগ বুঝে কোন টাকা বাড়িটাই বিষাদের বিছানা ওরে মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না গো সজনা মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না গো সজনা মরণ কারো বারণ শোনে না মরণ কারো বারণ শোনে না। ওরে দুদিনেরই খেলা ঘরে কে পাঠাইলো ভাবে আবার কেন পৃথিবী হতে সে নিয়ে যাবে আবার কেন পৃথিবী হতে সে নিয়ে যাবে। মাগো
সবাই খেলা করছি। আশা করি এখানে অনেক মা আছে ছোট্টবেলায় মাটির পুতুল নিয়ে খেলা করেছেন, এমন মা নাই? এবার হাত তুলুন তো যারা মাটির পুতুল নিয়ে খেলা করেছেন। হরিবল হরিবল। ছেলে তৈরি করেছেন, মেয়ে তৈরি করেছেন, বাসর ঘর। এমন সময় আপনার মা ডাকছে, মা শ্যামলী বাড়ি আই মা। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বর, কোথায় বধূ, কোথায় বাসর ঘর? চাঁদের হাত ফেলে দিয়ে ছুটতে ছুটতে মায়ের ডাকে সারা দিয়ে যেতে হয়। তদ্রূপ আমরা রঙ্গমঞ্চে সবাই করছি অভিনয়। কেউ আমার মায়ের অভিনয়, কেউ ভাইয়ের অভিনয়, কেউ বন্ধুর অভিনয়। আমরা পুতুল খেলা করছি। যেদিন আমার নিজের জগৎ জননী মা ডাক দেবে, বাবা এবার ফিরে আয়, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বউ, সব কিছু পরিত্যাগ করে দিয়ে একা এসেছো, একা দিতে হবে দুনিয়া থেকে। বলছে পরে দুদিনের খেলা ঘরে পাঠাইলো ভাবে, আবার কেন পৃথিবী হতে সে নিয়ে যাবে, আবার কেন পৃথিবী হতে নিয়ে যাবে। এই আসা যাওয়ার মূলেতে আমি চিনতে পারলাম না তাকে, আসা যাওয়ার মূলকে চিনতে পারলাম না তাকে। গুরু কাঞ্চনে বলে কোথায় থাকে ঠিকানা গো ঠিকানা। ওরে মরণ কারো বারণ চলে না, আমার মরণ কারো বারণ চলে না, মরণ কারো বারণ চলে না, চলে না, মরণ কারো বারণ চলে না, মরণ কারো বারণ চলে না, মরণ কারো বারণ চলে না, মরণ কারো বারণ